এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে বৃহস্পতিবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘন্টার মধ্যে এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দেন বিরোধী দলনেতা। একগুচ্ছ অভিযোগ নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে 2.5 পাতার অভিযোগপত্র দিল তৃণমূল। যে চিঠিতে বিএলওদের ওপর অস্বাভাবিক চাপ থেকে বিএলও ম্যাপিং এর সমস্যা, প্রশিক্ষণের অভাব থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া, এরকম একাধিক অভিযোগ করা হয়েছে। Statewide BLO app mapping failure, lack of training, unprepared BLOs and a structurally unworkable SIR process. যদি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে, তথ্য প্রমাণ নিয়ে ইলেকশন কমিশনের কাছে যান। 2002 এর ভোটার ছিল, কেন বাদ গেছে? ইলেকশন কমিশনের ক্ষমতা নেই তাদের নাম বাদ দেওয়ার, কারণ কানেকশন চলে এলে নাম আপনা থেকে থাকবে। সেই কারণের জন্য লোক ঠকানোর এই বিবৃতির বুদ্ধি এখন বন্ধ করুন। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ, শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। বিএলওদের একাংশের দাবি, এই কাজের মধ্যে রয়েছে অসম্ভব মানসিক চাপ। যেমন হুগলির পান্ডুয়ার বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায়, যিনি বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু এসআইআর এর কাজের চাপে এইভাবে কান্নায় ভেঙে পড়েছেন। অভিযোগ, শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাজ থেকে নিস্তার মিলছে না। এসআইআর এর চাপে উত্তর দিনাজপুরের এক বিএলও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। ভর্তি করা হয়েছে হাসপাতালের বেডে বসেই এসআইআর এর কাজ করছেন তিনি। অন্যদিকে গুরুতর অসুস্থ হুগলির কোন্নগরে তপতি বিশ্বাস নামে এক বিএলও, বর্তমানে কলকাতা মেডিকেলে ভর্তি। অভিযোগ, এসআইআর এর কাজের চাপেই তার এই অসুস্থতা। শনিবার বিএলওর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তপতি বিশ্বাসের স্বামীর হাতে তুলে দেওয়া হয় 1 লক্ষ টাকার চেক। অনেক সময় চাপে পড়ে ভুল করে বা অনিচ্ছাকৃত ভুলের জন্য অনেক ভুল ডেটা এন্ট্রি হয়ে গেছে বিএলও অ্যাপে, সেগুলোকে কারেকশন করার জন্য সময় দেওয়া বা সুযোগ দেওয়া হোক। তারা এডিট অপশনটা চালু করেছিল, হঠাৎ করে গত পরশুদিন সন্ধ্যাবেলা থেকে এডিট অপশনটা নেই। রাত 12টার পরে সার্ভারটা অ্যাক্টিভ হচ্ছে এবং ভোরবেলা পর্যন্ত সার্ভারটা ঠিক থাকছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আপনারা সব জায়গায় কথাবার্তা বলে যারা যারা মারা গেছেন তাদেরকে যথেষ্ট ক্ষতিপূরণ, আমরা এর আগে বলেছিলাম যে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারে একজনকে চাকরি দেওয়ার ব্যাপারে এটা করা যায় কিনা আপনারা একটু উদ্যোগ নিন। অন্যদিকে গত বৃহস্পতিবার কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কোচবিহারের শীতলকুচির বিএলও ললিত অধিকারী। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। একবার সীমান্ত পার করলেই জুটে যাবে কাজ, এই ভেবেই একটা সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছিলেন এরা। কেউ কাটিয়েছেন মাসের পর মাস, তো কেউ কয়েক বছর। কেউ তুলতেন রেশন, কেউ আবার ভোটও দিয়েছেন, পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও। কিন্তু বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে এসআইআর। পশ্চিমবঙ্গে যখন জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ, তখন ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে। আতঙ্কে শুরু হয়েছে বাংলাদেশ ফেরার হিড়িক। শনিবারও একই ছবি ধরা পড়ল স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে। আমরা এই মুহূর্তে বসিরহাটের যে ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টের সামনে রয়েছি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে গতকাল যারা এসছেন, আজকে নতুন করে কাউকে আসতে দেখা যায়নি। গতকাল যারা এসছেন তারা অপেক্ষায় রয়েছেন দেশে ফেরার জন্য। এদের মধ্যে একজন সাতক্ষীরার বাসিন্দা আজাদ, ভারতে ঢুকেছেন অবৈধভাবে। তারপর নিউ টাউনে রীতিমতো টিউশন পড়িয়ে রোজগার করছিলেন। আমি তো 4 বছর এখানে এসে টিউশনই করতাম। চলে এলেন কেন? আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে চলে এসেছি নিউ টাউন। এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। ইনি সাতক্ষীরার বাসিন্দা খলিল। দাবি করেছেন তার কাছে ভারতের কোনো পরিচয়পত্র নেই, তবে ইনি নাকি কোনো দালাল মারফত ভারতে ঢোকেননি, একাই সুন্দরবনের নদী পেরিয়ে ঢুকেছেন। তারপর নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। এসআইআর শুরু হওয়ায় তিনিও নিজের দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তুমি কোথা থেকে এসেছো? নিউ টাউন থেকে। কি কাজ করতে তুমি? ওই কেসড়ার কাজ করতাম নিউ টাউন এনকেডিএতে।
পার্মানেন্ট পোস্ট? না পারমানেন্ট আমাদের হয় নাকি, আমরা তো বাংলাদেশে উইদাউট পাসপোর্টে এসছি গাং ফাংশনটা দিয়ে ঢুকেছি। কোন জায়গা দিয়ে ও সুন্দরবন এলাকা দিয়ে, নদী পেরিয়ে? নদী পেরিয়ে, দালাল ছাড়া। কত বছর আগে? না 3-4 বছর হচ্ছে। বাংলাদেশের খুলনার বাসিন্দা নূরজাহান বেগম দালালকে 10,000 টাকা দিয়ে স্বামী স্ত্রী ভারতে এসেছিলেন। আপনি কতদিন আগে এসেছিলেন? 2 বছর আইছি। কিভাবে এলেন? ও দালালের মাধ্যমে আইছি। কত টাকা নিল দালাল? 10,000 নিল একজনের জন্য? দুজনের। সীমান্তে এদের দেখা মিললেও এসআইআর আবহে অনেকেই গায়েব হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকা থেকে। যেমন বারাসত 2 নম্বর ব্লকের চণ্ডীগড় রোহনটা গ্রাম পঞ্চায়েত এলাকার এই বাড়িটি এখন তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাড়ির মালিক ফারুক গাজীও বাংলাদেশের নাগরিক। বছর 7 আগে সপরিবারে ভারতে এসেছিলেন, বানিয়ে নিয়েছিলেন এদেশের পরিচয়পত্র। প্রথমে দমদম ও পরে বারাসতে আসেন। চলে গেছে দেশের বাড়িতে। কেন এখানে থাকে না? না ওরা এখানে থাকে না। ওরা কোথাকার লোক ছিল? ও বাংলাদেশের লোক ছিল। তো চলে গেল কেন? ওদের এখানে ডগনপাতি কোনো কিছু নেই, এই জন্য চলে গেছে। কবে থেকে গেল? তাও মাসখানি হবে। হয়তো ওনার সঠিক কাগজপত্র নেই, ওই জন্য উনি এখন থেকেই মানে অনেক আগে থেকেই চলে যাচ্ছে। এই যে জমি জায়গা যে কিনলো, বাড়ি কিনলো, এটা কিভাবে হলো? কীভাবে কিনলো আমরা কি করে বলবো বলুন? উনি যে কীভাবে ডুপ্লিসিটি করে ওগুলো করেছে আমরা বলতে পারবো না। কিন্তু এভাবে আর কতজন অবৈধভাবে ভারতে লুকিয়ে আছেন সেটাও চিন্তা বাড়াচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।